হ্যালো এভরিবডি, আমি ডক্টর শেখ ডিএইচএমএস। আজকের আলোচনায় এডিএইচডি কি, এর লক্ষণ, কারণ, চিকিৎসা, বিশেষ করে হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় তা সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকের আলোচনা আপনাদের অনেক ভুল ধারণা দূর করবে এবং আপনাদের মূল্যবান সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এডিএইচডি এই শব্দটা অনেকের কাছে নতুন, আবার অনেকের কাছে এটি পরিচিত, কিন্তু সঠিকভাবে বোঝা অনেক কঠিন। তাই আমাদের কাজ হচ্ছে এই শিশুদের বোঝা, তাদের আচরণের পেছনের কারণ খুঁজে বের করা এবং পরিবারকে একটা সঠিক দিশা দেয়া, যাতে ভালোবাসা, ধৈর্য এবং সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের ভবিষ্যৎ সুন্দর করা যায়। চলুন শুরু করি নতুন করে ভালোবাসা দিয়ে, সহানুভূতি দিয়ে। এডিএইচডি কি? এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হলো শিশুদের একটি সাধারণ নিউরো ডেভেলপমেন্টাল অর্থাৎ স্নায়বিক বিকাশজনিত সমস্যা, যা সাধারণত শৈশবে শুরু হয় এবং কৈশোর বা বড় বয়স পর্যন্ত স্থায়ী হতে পারে। এটি মূলত মনোযোগের অভাব, অতিরিক্ত চঞ্চলতা এবং আচরণগত নিয়ন্ত্রণের দুর্বলতার মাধ্যমে প্রকাশ পায়। এডিএইচডি তে আক্রান্ত শিশুরা সাধারণত পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, এক জায়গায় স্থির থাকতে অসুবিধা হয় এবং খুব দ্রুত মেজাজ পরিবর্তন হয়। তারা অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে কথা বলে ফেলে, নিয়ম না মেনে আচরণ করে বা হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে। এটি শুধু দুষ্টুমি বা খেয়ালিপনার বিষয় নয়, বরং মস্তিষ্কের সুনির্দিষ্ট কিছু অংশের কার্যকারিতা ও রাসায়নিক ভারসাম্যের পরিবর্তনের কারণে এটা ঘটে থাকে। এডিএইচডি এর নির্দিষ্ট কোনো এখনো চিকিৎসা বিজ্ঞান সম্পূর্ণভাবে নির্ধারণ করতে পারেননি, তবে বহু গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে এটি একটি জেনেটিক বা বংশগত স্নায়বিক সমস্যা, অর্থাৎ শিশুর মস্তিষ্কের গঠনের বা রাসায়নিক কার্যপ্রণালীতে কিছু ভিন্নতা থাকে, যা তার আচরণ, মনোযোগ এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাকে প্রভাবিত করে। অনেক সময় দেখা গেছে যদি পরিবারের কারো এডিএইচডি থাকে, যেমন বাবা, মা, ভাই, বোন অথবা অন্য আত্মীয়, তবে শিশুর মধ্যে এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যেতে পারে। এই কারণে এডিএইচডি কে একটি বংশগত মানসিক বৈশিষ্ট্য বলা হয়। এর বাইরে গর্ভাবস্থায় মায়ের অস্বাস্থ্যকর জীবনযাপন, যেমন ধূমপান, মদ্যপান, মাদকের ব্যবহার কিংবা অপুষ্টি থাকলে শিশুর মস্তিষ্কের গঠন ব্যাহত হতে পারে, যা পরবর্তীতে এডিএইচডির জন্ম দিতে পারে। এমনকি গর্ভকালীন সময়ে যদি মা অতিরিক্ত মানসিক চাপ বা ডিপ্রেশনে ভোগেন, সেটিও শিশুর ভবিষ্যৎ ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। সময়ের আগে জন্ম নেওয়া অর্থাৎ প্রিটার্ম বেবি, এইসব শিশুরাও এডিএইচডি তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে, কারণ তাদের মস্তিষ্কের পূর্ণাঙ্গ গঠন স্বাভাবিকভাবে সম্পূর্ণ হয় না। এছাড়া জন্মের সময় শিশুর মাথার আঘাত লাগা, মস্তিষ্কের অক্সিজেন স্বল্পতা ইত্যাদি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। আবার অনেক সময় শিশুর ছোটবেলায় বিষাক্ত পরিবেশগত উপাদান, যেমন লিড অর্থাৎ সীসা, অতিরিক্ত ভারী ধাতুর সংস্পর্শ এবং অতিরিক্ত টিভি দেখা বা ডিজিটাল গ্যাজেট ব্যবহার করা এবং ঘরোয়া সহিংসতা বা অশান্ত পরিবেশও এডিএইচডির ঝুঁকি বেড়ে যেতে পারে। শিশুর বেড়ে ওঠার সময় যদি তাকে পর্যাপ্ত ভালোবাসা, নিরাপত্তা ও মনোযোগ দেয়া না হয়, তাহলে তার মানসিক বিকাশ ব্যাহত হয়, এডিএইচডির মতো সমস্যার জন্ম দিতে পারে। তবে এই কথা মনে রাখা জরুরি যে শুধুমাত্র খারাপ অভ্যাস বা খারাপ শিক্ষা এডিএইচডির এর জন্য দায়ী নয়। এটি মূলত মস্তিষ্কের এক ধরনের অস্বাভাবিক কার্যপ্রবাহ, যার ফলে শিশুর আচরণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, যার ফলে মনোযোগ, আচরণ নিয়ন্ত্রণ এবং আবেগ প্রকাশের সমস্যা দেখা দেয়। শুধুমাত্র শিশুর দুষ্টুমি নয়, বরং একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত গভীর স্নায়বিক ও মানসিক অবস্থা ও সচেতনতা, সহানুভূতি, সঠিক চিকিৎসা ও যত্নই হতে পারে এর সবচেয়ে কার্যকর সমাধান। এডিএইচডির প্রধান লক্ষণগুলো 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ইনঅ্যাটেনশন অর্থাৎ মনোযোগের ঘাটতি, 2 নম্বর হাইপার অ্যাক্টিভিটি অর্থাৎ অতিরিক্ত চঞ্চলতা বা গতিশীলতা, 3 নম্বর ইম্পালসিভিটি অর্থাৎ আচরণগত নিয়ন্ত্রণহীনতা। মনোযোগের ঘাটতি, এই ধরনের লক্ষণে আক্রান্ত শিশুরা দীর্ঘ সময় ধরে কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারে না। তারা সাধারণত সহজেই বিভ্রান্ত হয়ে যায় এবং এক কাজ শেষ করার আগেই অন্য কিছুতে মনোযোগ দেয়। স্কুলে শিক্ষক যা পড়াচ্ছেন সেটিতে মনোযোগ রাখতে পারে না বা শুনলে তা মনে রাখে না। তারা প্রায়ই তাদের বই, কলম, খাতা, অন্য প্রয়োজনীয় জিনিস হারিয়ে ফেলে। নিয়ম মেনে কাজ করতে কষ্ট হয় এবং অনেক সময় গুরুত্বপূর্ণ কাজও ভুলে যায়। তাদের মধ্যে লক্ষ্য থাকে না বলে তারা এই দায়িত্বশীল কাজগুলো এড়িয়ে চলে বা তাড়াহুড়ো করে ভুল করে ফেলে। ছোট ছোট কাজে তারা দ্রুত উৎসাহ হারিয়ে ফেলে। অতিরিক্ত চঞ্চলতা বা গতিশীলতা অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি,
এই লক্ষণে শিশুরা প্রায় সময় অস্থির থাকে। তারা চেয়ারে একটানা বসে থাকতে পারে না, বারবার উঠে দাঁড়ায়, লাফালাফি, দৌড়ঝাঁপ করতে থাকে। এমনকি এমন জায়গায়ও যেখানে শান্ত থাকা প্রয়োজন, তাদের হাত পা ঘোরানো, চেয়ারে দোল খাওয়া বা অকারণে হাঁটাহাঁটি করার প্রবণতা থাকে। স্কুল ও ক্লাসের সময় বা খাবারের টেবিলে তারা স্থিরভাবে বসে থাকতে পারে না। ছোটদের মধ্যে এই চঞ্চলতা এতটাই বেশি হয় যে তারা প্রায় ঝুঁকিপূর্ণ আচরণ করে ফেলে, যেমন আচমকা রাস্তায় দৌড়ে যাওয়া বা খেলতে গিয়ে নিজে বা অন্যদের আহত করা। বড় বয়সে এই চঞ্চলতা কমে এলে ভেতরের অস্থিরতা, অশান্তি বা চিন্তার গতি বেশি থাকে। 3 নম্বর, আচরণগত নিয়ন্ত্রণহীনতা অর্থাৎ ইম্পালসিভিটি। এই লক্ষণ যুক্ত শিশুরা ভাবার আগেই কাজ করে ফেলে, যার ফলে অনেক সময় তারা নিজেদের বিপদে নিজেরাই পড়ে যায় বা অন্যদেরও বিরক্ত করে ফেলে। তারা প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা না করে উত্তর দিতে চেষ্টা করে, অন্যের কথা বলার মধ্যে হঠাৎ ঢুকে পড়ে বা অন্যের খেলায় বাধা দেয়। তারা নিয়ম কানুন ও লাইন মেনে চলতে কষ্ট পায় এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো মন্দ চিন্তা করতে পারে না। এর ফলে তারা শিক্ষক, সহপাঠী বা পরিবারের সঙ্গে প্রায়ই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এই আচরণ সামাজিক সম্পর্কেও প্রভাব ফেলে। বন্ধুদের সঙ্গে সমস্যা হয়, খেলাধুলা বা দলগত কাজেও সহযোগিতার অভাব দেখা যায়। এই 3টি প্রধান লক্ষণ মনোযোগের অভাব, অতিরিক্ত চঞ্চলতা এবং আচরণগত নিয়ন্ত্রণহীনতা বিভিন্ন মাত্রায় ADHD আক্রান্ত শিশুর মধ্যেই দেখা যায়। এখন সব শিশুর সব লক্ষণ দেখা যায় না এবং কারোর মধ্যে এক বা একাধিক লক্ষণ প্রধান হতে পারে। এই লক্ষণগুলো যদি প্রতিদিন জীবনে বাধা হয়ে দাঁড়ায় এবং স্কুল, পরিবার ও সমাজে শিশুর স্বাভাবিক বিকাশে ব্যাহত করে, তখন ADHD কে গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং যথাযথ চিকিৎসা ও সহানুভূতির মাধ্যমে তাকে সঠিক পথে গড়ে তোলা জরুরি। ADHD ধরা হয় মূলত আচরণগত পর্যবেক্ষণ ও মনস্তাত্ত্বিক মূল্যায়নের মাধ্যমে। এই রোগ নির্ণয়ের জন্য কোনো নির্দিষ্ট রক্ত পরীক্ষা বা এক্স-রে নেই। সাধারণত বাবা মা, শিক্ষক ও চিকিৎসকের পর্যবেক্ষণ এইসবগুলো মিলিয়ে একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হয়। ADHD নির্ধারণের সময় চিকিৎসক শিশুর মনোযোগ, চঞ্চলতা ও আচরণগত প্রবণতা লক্ষ্য করেন এবং তার নির্দিষ্ট সময়কাল ধরে, সাধারণত 6 মাস বা তার বেশি, কিভাবে শিশুর দৈনন্দিন জীবন, স্কুল ও সামাজিক আচরণের প্রভাব ফেলছে। কিছু ক্ষেত্রে শিশুর মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞের সাহায্যে মানসিক স্কেল বা টেস্ট ব্যবহার করা হয়। পাশাপাশি ADHD এর লক্ষণগুলো শিশুর বয়স ও বিকাশের পর্যায়ের তুলনায় স্বাভাবিক মাত্রায় বেশি কিনা সেটাও যাচাই করা হয়। কখনো কখনো শ্রবণ ও দৃষ্টিশক্তির সমস্যা ও মানসিক দুশ্চিন্তার বা অন্য কোনো শারীরিক অসুস্থতাকে বাদ দিয়ে নিশ্চিত করা হয়। ADHD এর উপস্থিতি। ADHD এর নিয়ন্ত্রণে কিছু কার্যকর ঘরোয়া প্রতিকার ও কৌশল রয়েছে যা শিশুর জীবনকে অনেক সহজ করে তুলতে পারে। প্রথমত, শিশুর জন্য একটি নিয়মিত রুটিন তৈরি করা খুবই জরুরি। এতে শিশুর মনোযোগ ও সময় জ্ঞান বাড়ে। দ্বিতীয়ত, শিশুকে ছোট ছোট কাজ দিয়ে উৎসাহ দেওয়া উচিত যাতে সে কাজ শেষ করে আত্মবিশ্বাস অর্জন করতে পারে। তার প্রতিটি সাফল্যের প্রশংসা বা ইতিবাচক প্রক্রিয়া দেওয়া ADHD শিশুর জন্য অত্যন্ত কার্যকর। তৃতীয়ত, শিশুর খাবারের সুষম পুষ্টি গুরুত্ব অনেক বেশি। প্রাকৃতিক খাবার যেমন শাকসবজি, ফলমূল, বাদাম, ডিম, মাছ ADHD নিয়ন্ত্রণে সাহায্য করে। চিনি, প্রক্রিয়াজাত খাবার ও কৃত্রিম রং, ফ্লেভার যুক্ত খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এইসব ADHD লক্ষণ বাড়াতে পারে। এছাড়া ADHD শিশুকে শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো বা খেলাধুলোর সুযোগ দেওয়া প্রয়োজন, কারণ এতে তাদের উদ্বেগ কমে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। মাইন্ডফুলনেস বা ধ্যান, মেডিটেশন ও নিঃশ্বাসের ব্যায়াম অর্থাৎ ব্রিথিং এক্সারসাইজ ADHD শিশুর মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে। টিভি, মোবাইল বা ভিডিও গেমের মতো স্ক্রিন টাইম সীমিত করা উচিত, দিনে 1 ঘন্টার বেশি নয়। শিশুর ছোট ছোট কাজে প্রশংসা করুন, এতে তার আত্মবিশ্বাস বাড়বে। ধৈর্য ধরে ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে শিশুর আচরণ মোকাবেলা করতে হবে। শিশুর খাবারে রাখুন ওমেগা-3 সমৃদ্ধ খাবার যেমন মাছ, বাদাম, তিল, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। সুনির্দিষ্ট রুটিনে শিশুকে রাখতে হবে, যেমন সময় মতো ঘুম, খাওয়া, পড়া ও খেলা। পাশাপাশি পরিবারের সদস্যদের উচিত শিশুর সাথে ধৈর্য নিয়ে কথা বলা, তার সমস্যাকে বুঝতে চেষ্টা করা এবং শাসন না করে সহানুভূতির সঙ্গে আচরণ করা। সঠিকভাবে নির্ণয় ও ভালোবাসা ও ঘরোয়া যত্নের মাধ্যমে ADHD শিশুরা তাদের প্রতিভা বিকশিত করতে পারে। ADHD হোমিওপ্যাথি চিকিৎসা। হোমিওপ্যাথি হলো একটি সম্পূর্ণ প্রাকৃতিক ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি যেখানে রোগের বাহ্যিক লক্ষণ নয় বরং রোগীর মনের অবস্থা, আচরণ, শারীরিক গঠন
ইতিহাস ও ভাবনা চিন্তার ধরন অনুযায়ী ঔষধ নির্বাচন করা হয়। ADHD ক্ষেত্রে হোমিওপ্যাথি খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে, কারণ এটি ধীরে ধীরে শিশুর মস্তিষ্কের ভারসাম্য ফিরিয়ে আনে, চঞ্চলতা কমায়, মনোযোগ বাড়ায় এবং আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ADHD-র চিকিৎসা দীর্ঘমেয়াদী, কিন্তু ধৈর্য নিয়ে চিকিৎসা করলে অনেক সময় ভালো ফলাফল পাওয়া যায়। হোমিওপ্যাথিক চিকিৎসা অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত, কারণ ADHD শিশুর ব্যক্তিত্ব অনুযায়ী ঔষধ নির্বাচন করা গুরুত্বপূর্ণ। একই লক্ষণে ভিন্ন শিশুর জন্য ভিন্ন ওষুধ দরকার হতে পারে। আপনি চাইলে আপনার সন্তানের বয়স, আচরণ, লক্ষণ ইত্যাদি জানিয়ে দিলে আমি আরো নির্দিষ্টভাবে ঔষধের সাজেস্ট করতে পারি। আগ্রহ থাকলে জানাবেন। যাই হোক, এবার মেডিসিনের কথায় আসছি। ট্যারেন্টুলা হিসপ্যানিকা ADHD-র অন্যতম শ্রেষ্ঠ মেডিসিন। এটি শিশুর জন্য কখন প্রয়োজন? চরম চঞ্চলতা, অস্থির, এক মুহূর্ত স্থির থাকতে পারে না, আকস্মিক আন্দোলন ও অতিরিক্ত হাসাহাসি বা অকারণে আবেগ প্রবণতা, দ্রুত কাজ করতে চায় কিন্তু শেষ করতে পারে না। এই মেডিসিনটি কেন পারফেক্ট ধরা হয়? এই মেডিসিনটি ADHD সেই রূপে কাজ করে যেখানে শিশুর অতিরিক্ত চঞ্চল, অপ্রতিরোধ্য, গতিশীল এবং ধৈর্যহীন। ট্যারেন্টুলা শিশুদের মস্তিষ্কে ধীরে ধীরে ভারসাম্যপূর্ণ করে তুলতে পারে। টিউবারকিউলিনাম বংশগত ADHD ও চরম বিরক্তিপূর্ণ আচরণে এটি শ্রেষ্ঠ। এটি কখন উপযুক্ত? শিশুরা একঘেয়ে কাজ সহ্য করতে পারে না, সব সময় পরিবেশ বদলাতে চায়, অকারণে রেগে যায় বা কান্না করে, অতীত পরিবারে মানসিক ও স্নায়বিক সমস্যা আছে। বিশেষত এটি ADHD-র জিনগত শিকড় উপশম করতে পারদর্শী। এই মেডিসিনটি শিশুর আচরণ ও ভারসাম্য ফিরিয়ে আনে। 3 নম্বর, স্ট্যামোনিয়াম ভয় ও হিংসাত্মক আচরণে কার্যকর। এটি কখন উপযুক্ত? অন্ধকার বা একাকিত্বে ভয় পায়, আচরণে হিংস্রতা ও হঠাৎ রেগে যায়, রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে, অতিরিক্ত আবেগপ্রবণ ও উদ্বেগপূর্ণ হয়ে ওঠে। বিশেষত স্ট্যামোনিয়াম মানসিক ভারসাম্যহীন ও ADHD শিশুর জন্য একাধিক গবেষণায় কার্যকর প্রমাণিত হয়েছে। হায়োসিয়ামস সামাজিক অনুপযুক্ত আচরণে উত্তম। কখন উপযুক্ত? অকারণে চিৎকার, হাসাহাসি বা নগ্নতা, বেহায়াপনা ও মনোযোগের অভাব, সামাজিক আচরণের সমস্যা যেমন অপ্রাসঙ্গিক কথা বলা, আত্মকেন্দ্রিক ভাব। 5 নম্বর, সিনা দুষ্টু, খিটখিটে, ঘাড়তাড়া শিশুদের জন্য আদর্শ। কখন এটি উপযুক্ত? শিশুরা কেউ কথা বললেই বিরক্ত হয়, চোখ ও নাক ঘষে, দাঁত কিড়মিড় করে, ঘুমের মধ্যে কেঁপে ওঠে। দেহে কৃমির লক্ষণ থাকলে ADHD-র আচরণ দেখা দেয়। ADHD-র হোমিও ঔষধ খাওয়ার ধরন শিশুর লক্ষণের উপর ভিত্তি করে 6-8 বা 30 potency শুরু করা হয়। সাধারণত দিনে একবার বা সপ্তাহে 2-3 বার দেওয়া যেতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই পোটেন্সি বা ঔষধ পরিবর্তন করবেন না। কফি, পুদিনা, মিন্ট জাতীয় জিনিস এড়িয়ে চলা উচিত। এই 5টি ADHD-র ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ও বহু হোমিওপ্যাথি চিকিৎসকের মতে পারফেক্ট ঔষধের মধ্যে পড়ে, তবে রোগীর ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী ঔষধ নির্বাচনই সবচেয়ে কার্যকর। তবে আজকের আলোচনা এইখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আরো যদি প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।